সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ আমার কথা? রাফা, কথা শুনতে পাচ্ছ? Yes, ma'am. তোমার ভিডিওটা অন করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে। তাহলে সবাই ভালো আছো, তাই না? আচ্ছা, আজকে আমরা Ma'am, Assalamualaikum. হ্যাঁ জি বলো। Ma'am, Assalamualaikum. সালাম। আচ্ছা, আজকে আমরা অষ্টম অধ্যায় পড়ব। অষ্টম অধ্যায়ে আমাদের কি আছে আমরা এই জিনিসটা একটু জানবো, যে এখানে আছে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ। ঠিক আছে? তো তোমরা অষ্টম অধ্যায়টা সবাই বের করো। বই সামনে আছে না সবার? Yes, ma'am. হ্যাঁ, অষ্টম অধ্যায় বের করেছো? আচ্ছা, বের করেছো সবাই বাবা অষ্টম অধ্যায়? রাফা? Yes, ma'am. There was. তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে বলছে যে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো খাদ্যটা আসলে কি? আমরা কাকে খাদ্য বলবো? তোমাদের কি জানা আছে বাবা? মানে যেটা খাওয়া যায় সেটাই খাদ্য, তাই কি? Yes. যা খাওয়া যায় তাই খাদ্য? Yes, ma'am. ছোট শিশুরা কিন্তু অনেক সময় বালি বা নোংরা জিনিস মুখে দেয়, এটা কি খাদ্য? হুম, এটা খাদ্য। No, ma'am. আচ্ছা, ঠিক আছে। তো আমরা মূল পড়ায় আসি, যে আসলে যে খাদ্যটাকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় সেটাই হচ্ছে খাদ্য, এবং যেটা খাওয়ার উপযোগী, তাই না? এটা খাওয়ার উপযোগী এবং যে খাদ্যটাকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় সেটাকে আমরা বলবো খাদ্য। তো এই উপাদানগুলো আমাদের শরীরে পুষ্টি সাধন করে, তাই এদেরকে কি বলা হচ্ছে? পুষ্টি উপাদানও বলা হচ্ছে। অর্থাৎ যে জৈব রাসায়নিক উপাদানগুলো পাওয়া যাচ্ছে খাদ্যকে ভাঙলে, এটা কিন্তু আসলে আমাদের শরীরের পুষ্টি সাধন করে। হ্যাঁ, এই জন্য এই উপাদানগুলোকে কি বলা হচ্ছে? তোমার পুষ্টি উপাদানও বলা হচ্ছে। তো আমরা এখানে একটু জানি যে আসলে খাদ্য উপাদানটা কত প্রকারের, বা একটা খাদ্যকে ভাঙলে আসলে কত ধরনের উপাদান পাওয়া যায়। খাদ্য উপাদান 6 প্রকারের, তাই না? প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। তো আমরা প্রথমে এখানে জানি, অর্থাৎ আমরা 6টা খাদ্য উপাদান নিয়ে আমরা আলোচনা করবো, বা 6টা খাদ্য উপাদান সম্বন্ধে আমরা আজকে জানবো। তো প্রথমে আমরা আসছি পার্ট 1। পার্ট 1-এ আছে আমাদের কি? প্রোটিন। তাহলে খাদ্য উপাদান আমরা কয়টা খাদ্য উপাদান পেলাম একটু বলো তো আমার সঙ্গে? 6টি। 6টি খাদ্য উপাদানের প্রথম খাদ্য উপাদান কোনটি? প্রোটিন। Protein. হ্যাঁ, আচ্ছা, এই প্রোটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্থাৎ প্রোটিন ছাড়া কিন্তু প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই অবশ্যই প্রোটিনের প্রয়োজনীয়তা আছে। এখন এই প্রোটিনটা গঠন হয় কিভাবে? অর্থাৎ প্রোটিনটা গঠন হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে প্রোটিন গঠিত। তাহলে প্রোটিনের মধ্যে কয়টা উপাদান আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, তাই না? এই 4টা উপাদান নিয়ে আমাদের খাদ্য উপাদান গঠিত। আচ্ছা, এখন এই প্রোটিনের আমরা একটু শ্রেণীবিভাগ দেখি, যে আসলে কয় ধরনের প্রোটিন হতে পারে, বা আমরা কোন কোন ধরনের খাবার থেকে আমরা আসলে প্রোটিনটা পাবো। তো উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্রাণীজ প্রোটিন, আর একটা আমাদের উদ্ভিজ্জ প্রোটিন। তো প্রাণীজ প্রোটিন বলতে কি বুঝো? যে প্রাণীজ প্রোটিনটা কি? আসলে প্রাণী থেকে যে প্রোটিনগুলো আসে, তাই না? প্রাণী থেকে যে প্রোটিনগুলো আসে এটাকে বলা হচ্ছে প্রাণীজ প্রোটিন। অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ যেগুলো প্রাণী থেকে আসছে সেগুলোকে আমরা বলবো প্রাণীজ প্রোটিন। এরপরে আসছে আমাদের উদ্ভিজ্জ প্রোটিন। আচ্ছা, উদ্ভিজ্জ প্রোটিনটা কি? যে স্বাভাবিকভাবে উদ্ভিদ থেকে যে প্রোটিনটা আসে, তাই না? উদ্ভিদ থেকে
উদ্ভিদ থেকে আমরা যে প্রোটিনটা পাই, যে খাদ্যটা পাই, সেই খাদ্যের মধ্যে যে প্রোটিনটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ প্রোটিন। তো উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে কি কি আসছে? ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি, এরকম আর কি। আচ্ছা, তো দৈনিক যে আমাদের যে ক্যালোরি প্রয়োজন আর কি আমাদের, তো এই দৈনিক প্রয়োজনীয় ক্যালোরি কিন্তু 20 থেকে 25 ভাগ আসে কোথা থেকে? প্রোটিন জাতীয় খাদ্য যে গ্রহণ করা হবে সেই খাদ্য থেকে 20 থেকে 25 ভাগ প্রোটিন কিন্তু ওখান থেকে আমাদের আসবে। আর প্রতিদিন কিন্তু খাবারে তোমার উদ্ভিজ্জ প্রোটিন তো থাকবেই, তার পাশাপাশি কিন্তু কিছু পরিমাণ তোমাকে অবশ্যই প্রাণীজ প্রোটিন রাখতে হবে। অর্থাৎ তুমি উদ্ভিজ্জ খাবার, উদ্ভিজ্জ প্রোটিন যেটা খাচ্ছ, এর পাশাপাশি কমপক্ষে একটা হলেও তোমাকে প্রাণীজ প্রোটিন কিন্তু খাবারের পাশাপাশি রাখতে হবে। তো প্রোটিনটা আসলে আমাদের দেহে কি কাজ করছে, আমরা কিসের জন্য প্রোটিনটাকে এত গুরুত্ব দিচ্ছি, সে বিষয়ে আমরা এখন একটু জানবো। সেটা হচ্ছে যে আমাদের যে দেহ গঠন এবং বৃদ্ধি সাধন হয়, এটার জন্য কিন্তু প্রোটিন অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত সব কিছুই কী হয়? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন শিশুদের দৈহিক বৃদ্ধি সাধন করে, অর্থাৎ একটা শিশু যে বড় হচ্ছে, তার যে বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধিটা কিন্তু সাধন করছে প্রোটিন। তাহলে প্রোটিনটাকে কিন্তু আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আমাদের যে দেহটা গঠন এবং এই দেহটা যে বৃদ্ধি সাধন হচ্ছে, প্রতিদিন যে আমাদের দেহটা বাড়ছে, এই বৃদ্ধি সাধনের জন্য অবশ্যই প্রোটিনের প্রয়োজনীয়তা আছে। এরপরে আসছি আমরা আর একটা কাজ, সেটা হচ্ছে ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। আমাদের দেহে কোষকলা কিন্তু প্রতিনিয়তই ক্ষয় হচ্ছে, তাই না? এই ক্ষয়প্রাপ্ত স্থানে আবার নতুন কোষ যে গঠন হবে, এই নতুন কোষ গঠন করতে এবং কোনো ক্ষতস্থান সারাতে প্রোটিনের ভূমিকা রয়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু আমাদের কোষকলা ক্ষয় হচ্ছে। এই ক্ষয়ের জায়গায় যদি প্রোটিন যদি পূরণ না হয়, তাহলে কিন্তু একসময় কী হয়ে যাবো? আমরা নিঃশেষ হয়ে যাব, তাই না? এই জন্য করে আমাদের যে কোষকলাটা ক্ষয় হচ্ছে, সেখানে আবার কী হচ্ছে? প্রতিনিয়তই ওখানে নতুন কোষকলা তৈরি হচ্ছে এবং গঠন হচ্ছে, এবং এটা গঠন করতে বা এটা তৈরি করতে কিন্তু অবশ্যই প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে। আর দেহের যদি কোনো জায়গায় আমাদের ক্ষত হয়ে যায়, অর্থাৎ আঘাত বা ক্ষতের সৃষ্টি হয়, সেটা কিন্তু অবশ্যই সেটা সারাতে অবশ্যই কিন্তু কী করতে হয়? প্রোটিনেরই কিন্তু ভূমিকাটা বেশি, এখানে প্রোটিনের প্রয়োজনীয়তা এখানে রয়েছে। এরপরে আসি আমরা তাপ শক্তি উৎপাদন। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে, তখন কি হয়? তখন এই প্রোটিন থেকেই তাপ উৎপাদন করা হয়। আর তাপ না হলে কিন্তু আমাদের শরীর কিন্তু চলবে না, তাই না? তাপের কারণেই কিন্তু আমরা এই যে চলছি, এটা কিন্তু আমাদের চলাটা কিন্তু কিসের কারণে হয়েছে? তাপের কারণে, তাই না? যেমন গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটা যদি গরম না হয়, তাপ না হয়, তাহলে কি গাড়ি সামনের দিকে যাবে? যাবে না, তাই না? সেজন্য আর ঠিক তেমনি আমাদের শরীরেও কিন্তু, আমাদের দেহটাও তাই, যে যদি তাপ উৎপাদন না হয়, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। তোমরা কি বুঝতে পেরেছো বাবা? আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এরপর আসছে দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন। অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহে তাদের প্রতিরোধী পদার্থ ও অ্যান্টিবডি তৈরি করা প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের দেহে কিন্তু দেখা যায় যে আমাদের চারপাশে যেমন বিভিন্ন ধরনের জীবাণু ঘুরে বেড়াচ্ছে, তাই না? এটা কিন্তু যে কোনো সময় আমাদের শ্বাসের সঙ্গে, খাবারের সঙ্গে, বা আমাদের এই যে চামড়া, এই যে স্কিন, এটার ভেতর দিয়েও কিন্তু জীবাণুটা শরীরে প্রবেশ করে। এখন সে শরীরে প্রবেশ করলে সেটাকে যদি প্রোটেকশনের ব্যবস্থা ওখানে না থাকে, তাহলে কিন্তু আমরা সবসময়ই রোগাক্রান্ত বা অসুস্থ থাকবো। তো এই যে জীবাণুটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু এখানে যে পদার্থটা তৈরি হয়, এটা কিন্তু তৈরি করতে, যেটাকে অর্থাৎ জীবাণুকে বাধা দেওয়ার জন্য যে উপাদানটা ওখানে প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই প্রোটিনই তৈরি করছে, এবং প্রোটিনের গুরুত্ব কিন্তু এক্ষেত্রে খুবই বেশি। এই প্রোটিনের মাধ্যমেই কিন্তু দেখা যায় যে ওখানে রোগ সৃষ্টিকারী জীবাণুকে তারা প্রতিরোধ করছে, যার কারণে আমরা কিন্তু সব ধরনের জীবাণু ঢুকলেও কিন্তু আমরা সবসময় অসুস্থ হয়ে যাই না। এরপরে আসছে মনন শক্তির বিকাশ। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের জন্য প্রোটিন অপরিহার্য।
অর্থাৎ আমাদের যে মানসিক বিকাশটা আছে, এই বিকাশের জন্য প্রোটিন খুব অপরিহার্য। যদি প্রোটিনের ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের মানসিক বিকাশ কিন্তু ওখানে বাধাগ্রস্ত হবে। আমাদের বিকাশটা সঠিকভাবে হবে না এবং আমাদের বুদ্ধিটাও কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের প্রোটিনের কাজ। তাহলে অবশ্যই এই কাজগুলোর জন্য কিন্তু প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য করে আমাদেরকে কিন্তু কী করতে হবে, প্রতিদিন খাবারে প্রোটিন তো থাকবেই এবং উদ্ভিজ্জ প্রাণীজ দুটো প্রতিনিধি ওখানে সমাহার ঘটাতে হবে। এখন আমাদের দেহে আসলে দেহে প্রোটিনের অভাব হলে কী ধরনের সমস্যা হতে পারে? এটা হচ্ছে যে বাড়ন্ত শিশু অর্থাৎ একটা শিশু বেড়ে উঠছে, তখন যদি তার প্রোটিনের ঘাটতি হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে কিন্তু বাড়তে পারবে না, তার বৃদ্ধিটা কিন্তু ওখানে ব্যাহত হবে, অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু তার ওখানে থেমে যাবে। আবার দীর্ঘদিন ধরে যদি খাদ্যের মধ্যে তোমার প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু কোয়াশিয়রকর যে একটা রোগ আছে, এটা 1 থেকে 4 বছর বয়সী শিশুদের কিন্তু এই রোগটা বেশি হয়, কোয়াশিয়রকর রোগ। তো এই কোয়াশিয়রকর রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি দীর্ঘদিন খাদ্যে যদি প্রোটিনের অভাব দেখা দেয়। এরপর আসছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ প্রোটিন যদি সঠিকভাবে শরীরে না থাকে তাহলে কিন্তু অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, অর্থাৎ দেখা যাবে যে যে কোনো ধরনের জীবাণু দ্বারা বা সংক্রমণ রোগ দ্বারা সহজেই আমরা আক্রান্ত হচ্ছি বা একটা শিশু সহজেই কিন্তু আক্রান্ত হয়ে যায়। আর মেধা কমে যাওয়া, অর্থাৎ একটু আগে যেটা বললাম যে আসলে প্রোটিনের অভাব হলে কিন্তু তোমার যে বুদ্ধির যে বিকাশটা, এই বিকাশটা কিন্তু ব্যাহত হয়, বিকাশটা কিন্তু সঠিকভাবে বিকশিত হতে পারে না। এই জন্য করে অবশ্যই আমাদের খাদ্যে প্রোটিনটা কিন্তু অবশ্যই আমাদেরকে রাখতে হবে। এরপরে আমরা আসছি পার্ট 2-এ, কার্বোহাইড্রেট। আচ্ছা, এই কার্বোহাইড্রেটটাও কিন্তু আসলে বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে, মানে অর্থাৎ যে খাদ্যগুলো আমাদের গ্রহণ করা হয় এই খাদ্যগুলোর মধ্যে যে পুষ্টি উপাদানগুলো থাকে, এই পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য এদের গুরুত্ব খুবই বেশি। তবে এই কার্বোহাইড্রেটটা গঠিত হয় 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে, যেমন যথা এক হচ্ছে তোমার কার্বোহাইড্রেটেরই হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়। তো আমরা কার্বোহাইড্রেটের একটু আমরা শ্রেণীবিভাগটা দেখি যে আসলে কত ধরনের কার্বোহাইড্রেট হতে পারে। তো কার্বোহাইড্রেটের আর কি প্রধানত এটা হচ্ছে তোমার সরল চিনির উপরে এই জিনিসটা আর কি নির্ভর করে। তো এই সরল চিনির উপরে ভিত্তি করেই কার্বোহাইড্রেটকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তোমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। এখন আমরা দেখবো যে আসলে 3টা ভাগের মধ্যে আসলে কি কোনটা কি পরিমাণে আছে। যেমন কার্বোহাইড্রেট একটা যে মনোস্যাকারাইড, এখানে সাধারণত সরল চিনির একটি মাত্র সরল চিনির অণু দ্বারা এটা গঠিত হয়, যেমন তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই জিনিসগুলো আছে। তারপরে আছে তোমার ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইডে সরল চিনি পাওয়া যায় তোমার দুইটি মনোস্যাকারাইড বা 2টি সরল চিনি পাওয়া যায়, যেমন তোমার সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ এই জিনিসগুলো। এরপরে আসছে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড এখানে কিন্তু আসলে এই কার্বোহাইড্রেটটাকে ভাঙলে দেখা যায় যেখানে অনেক একক আর কি মনোস্যাকারাইড পাওয়া যায়, এই জন্য এখানে বা তোমার সরল চিনি পাওয়া যায়। তো এখানে এটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমরা জানলাম যে আসলে মনোস্যাকারাইডে থাকবে তোমার একটি মাত্র সরল চিনির অণু, আর ডাইস্যাকারাইডে থাকবে 2টি, আর পলিস্যাকারাইডে থাকবে 1-এর অধিক। ঠিক আছে? তো এই যে কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এটার উৎসটা কি, আসলে কোথা থেকে আমরা কার্বোহাইড্রেটটা পাবো, তাই না? তো এখানে তোমাদেরকে একটা ছক দেওয়া আছে যে পরিমাণ অনুযায়ী, অর্থাৎ এখানে চিনি, গুড়, মিশ্রি, ক্যান্ডি, চকোলেট, মিষ্টি এই যে আছে প্রথম সারি, এই প্রথম সারিতে অর্থাৎ এই খাবারগুলোতে কিন্তু তোমার কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি দেওয়া আছে, অর্থাৎ চিনি, গুড়, মিষ্টি, ক্যান্ডি এইগুলোতে তোমার একদম 100% আর কি এখানে কার্বোহাইড্রেট পাওয়া যায়। তারপরে ওর চেয়ে আবার একটু কম পরিমাণ আছে কোথায়, সাগু বা অ্যারারুট এই ধরনের খাবারে। তারপরে তার চেয়ে আরেকটু কম আছে চাল, ভুট্টা, যব, গম। ওর চেয়ে আবার পরিমাণে আরেকটু কম আছে আলুতে। তারপরে আছে বিভিন্ন ধরনের শুকনো ফল, যেমন খেজুর, কিশমিশ, এগুলোতে আবার ওগুলোর চেয়ে
ধাপে ধাপে এই জিনিসগুলো যত নিচ দিকে আসে তত এগুলো আসলে তোমার কার্বোহাইড্রেটের পরিমাণ এগুলোতে পর্যায়ক্রমে একটু কম। এরপরে আসছে বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম। তারপরে আসছে টাটকা ফল, আঙুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস। তাহলে এখানে দেখা গেল যে আসলে খাবারের ধরন হিসেবে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বা কার্বোহাইড্রেটের পরিমাণ হিসেবেই কিন্তু যে আসলে কোনটাতে কম বেশি আছে এইভাবে কিন্তু এখানে একটা মোটামুটি একটা ছক দাঁড় করানো হয়েছে যে আসলে পর্যায়ক্রমে এরকম আছে যে প্রথমের দিকে একটু বেশি যে খাবারগুলো দেওয়া আছে, তারপরে কার্বোহাইড্রেটের পরিমাণ হিসাবে এখানে খাবারগুলো মাত্র সিরিয়াল করা আছে। অর্থাৎ দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। কারণ কার্বোহাইড্রেটটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ এর কাজটা কি, তাই না? কি কাজ করে আমাদের শরীরে? এটা হচ্ছে দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ। এজন্য একে জ্বালানি খাদ্য বলে। 2, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। আর তারপরে মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে মস্তিষ্ক যদি আমাদের সচল না থাকে তাহলে কিন্তু আমরা চলতে পারবো না, তাই না? মস্তিষ্ক হচ্ছে আমাদের পুরো শরীরের একদম কেন্দ্রবিন্দু। মস্তিষ্ক থেকেই কিন্তু আমাদের সবকিছু পরিচালিত হয়। তাহলে দেখো এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কার্বোহাইড্রেট করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কী করতে হবে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে এবং অবশ্যই এগুলো যেন পরিমিত পরিমাণে খাওয়া হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের যে ক্যালোরিটা প্রয়োজন এখানে 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। তো কার্বোহাইড্রেটের যদি অভাব হয় তাহলে আমাদের শরীরে আসলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? যেমন যেহেতু কার্বোহাইড্রেট আমাদের শরীরে কী করে? তাপশক্তি সরবরাহ করে। আর যদি আমাদের এটা যদি ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু প্রয়োজনীয় তাপশক্তির ঘাটতি হবে। যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ঘাটতি আমাদের শরীরে থাকে কার্বোহাইড্রেটের, তাহলে কিন্তু আমাদের তাপশক্তিরও ঘাটতি থাকবে। আর তাপশক্তি যখনই ঘাটতি থাকবে বা কম হবে তখন কিন্তু আসলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে এবং স্বাভাবিক কাজ করার শক্তি কিন্তু কমে যাবে। কারণ তাপ যদি শরীরে উৎপাদন না হয় তাহলে কিন্তু আমরা আসলে চলতে পারবো না, তাই না? আমাদের শরীরটা কিন্তু আসলে চলবে না। আচ্ছা, এরপরে আমরা আসছি পার্ট 3। পার্ট 3-এ আমাদের আছে স্নেহ পদার্থ। আচ্ছা, খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটি হচ্ছে এখানে কি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যেই কিন্তু স্নেহ উপাদানটা কিন্তু আসলে লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রকৃতি থেকে যে খাদ্যগুলো পাওয়া যায়, প্রাকৃতিক যে খাদ্যবস্তু, এগুলোতে কিন্তু আসলে স্নেহ জাতীয় পদার্থটা এখানে বেশি পরিলক্ষিত হয়। তো এখানে আসলে আমরা শ্রেণীবিভাগটা একটু দেখি যে স্নেহ পদার্থ বা ফ্যাটের যে শ্রেণীবিভাগ আছে, অর্থাৎ এখানে বৈশিষ্ট্য অনুযায়ী সেই শ্রেণীবিভাগটা হচ্ছে 2 রকমের, একটা কঠিন স্নেহ আর একটা তরল স্নেহ। তো কঠিন স্নেহটা আসলে কি? এসব স্নেহ পদার্থ কি স্বাভাবিক তাপে ও চাপে কঠিন আকৃতির হয়, সেগুলো হচ্ছে কঠিন স্নেহ পদার্থ। যেমন এখানে বলা হচ্ছে যে প্রাণীর চর্বি, মাখন, এই জাতীয় জিনিসগুলোকে এখানে কঠিন স্নেহ বলা হচ্ছে। আর তরল স্নেহ যেটা, এটা হচ্ছে কি যে আসলে এই পদার্থগুলো স্বাভাবিক তাপে এবং চাপে কি হয়ে যায়, এগুলো তরল অবস্থায় থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে তরল স্নেহ। যেমন তোমার সরিষার তেল, সয়াবিন তেল, যে তরল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার তরল স্নেহ পদার্থ। আচ্ছা, এরপরে আবার আছে, এটা গেল আমাদের বৈশিষ্ট্য হিসেবে 2 শ্রেণী, তাই না? তারপরে আসছে যে আসলে উৎস অনুযায়ী, অর্থাৎ এর উৎসটা কি? এই উৎস অনুযায়ী স্নেহ পদার্থ আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ সাইড থেকে যেটা আসে সেটা হচ্ছে তোমার উদ্ভিজ্জ স্নেহ, আর প্রাণী আর একটা আছে প্রাণীজ স্নেহ, অর্থাৎ প্রাণী থেকে যে স্নেহটা আসে। যেমন উদ্ভিদ থেকে সাধারণত নারকেল তেল, সরিষার তেল, সয়াবিন তেল, যেগুলো কিন্তু আসলে উদ্ভিদ থেকে আসছে। আর প্রাণী থেকে আসছে তোমার গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল, এই জিনিসগুলো আসছে আমাদের প্রাণীজ থেকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্রাণীজ প্রোটিন। আচ্ছা, আমরা যে খাবারটা গ্রহণ করি এই খাদ্যের যে ক্যালোরির যে আমাদের প্রয়োজন আছে, সেই ক্যালোরি 20 থেকে 25% আসলে স্নেহ পদার্থ থেকে আসলে আমাদের গ্রহণ করা উচিত। ফ্যাট বা
স্নেহ জাতীয় খাদ্য আসলে প্রয়োজনের চাইতে বেশি খেলে প্রয়োজনের চাইতে খাদ্য শক্তির গ্রহণ বেশি হয়, যার ফলে দেহের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই ফ্যাট জাতীয় খাদ্য আসলে বেশি খাওয়া উচিত না। এই কারণে যে দেখা যায় যে ওজন বেড়ে গেলে তখন আবার তোমার অন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্য করে আসলে এই জাতীয় খাবারগুলো খেলে খুব দ্রুত বৃদ্ধি এবং ওজন বাড়ে, ঠিক আছে, কিন্তু আসলে এটা দেখা যায় যে পরবর্তীতে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হওয়ার, ওজন বেড়ে গেলে অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা যে কোনো রোগ ব্যাধি সবসময় শরীরে বাসা বাঁধতে পারে। তো এই কারণে কিন্তু আসলে আমাদেরকে কী করতে হবে, পরিমিত পরিমাণে এই স্নেহ পদার্থ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু কী করতে হবে, গ্রহণ করতে হবে। স্নেহ পদার্থ বা ফ্যাটের কাজ আসলে কি কাজটা করে আমাদের শরীরে, যে আমরা যে স্নেহ জাতীয় পদার্থগুলো যে আমরা খাচ্ছি যে খাবারের মাধ্যমে, তো এগুলো আসলে আমাদের শরীরে কি কাজ করে। স্নেহ পদার্থের প্রধান কাজ হলো আসলে তাপ ও শক্তি সরবরাহ করা। দেহে শক্তির উৎস হিসাবে সঞ্চিত থাকে। কোষ প্রাচীরের সরল উপাদান হিসেবে স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এ, ডি, ই এবং কে দ্রবীভূত করে দেহে গ্রহণ উপযোগী করে তোলে। আবার দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার দেহ হতে তাপের অপচয় রোধ করে শরীর গরম রাখে। আবার স্নেহ পদার্থ চর্মরোগের হাত থেকে রক্ষা করে, খাদ্যের স্বাদ বৃদ্ধি করে। এই কাজগুলো স্নেহ পদার্থ আর কি আমাদের শরীরে এই কাজগুলো সম্পন্ন করে। আর স্নেহ পদার্থ বা এই ফ্যাটের যদি অভাব দেখা দেয়, অর্থাৎ দীর্ঘদিন যদি এই ধরনের খাবার খাওয়া না হয়, তাহলে দেখা যায় যে আমাদের শরীরে কিন্তু কিছু ঘাটতি থাকে। সেই ঘাটতিগুলো কি, যেমন আমাদের যতটুকু প্রয়োজন আর কি তাপশক্তি, ততটুকু পরিমাণে কিন্তু তাপশক্তির ঘাটতি থাকে। আবার চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোর ঘাটতি দেখা যায়, আর চর্মরোগ দেখা দিতে পারে। অর্থাৎ দেখা যায় যে চর্মরোগের বিভিন্ন, যেমন খসখসে ভাব বা বিভিন্ন ধরনের যে চর্মরোগ রোগ হয়, সেগুলো কিন্তু আসলে দীর্ঘদিন যদি খাদ্যে আমাদের স্নেহ জাতীয় পদার্থের অভাব থাকে, তাহলে কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, তো তোমরা কি বুঝতে পেরেছো, বা আমি যে মানে বলছি তোমরা কি বুঝতে পারছো এগুলো? Yes, ma'am. আচ্ছা, দেখি আরো দুই একজন বলো, কামিনী, তারপরে নাজা, তোমরা একটু বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো বলাটা? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের পাঠে চলে যাই। পরের পাঠে আমাদের আছে ভিটামিন। ঠিক আছে, ভিটামিন হলো খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ, যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়। আবার এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয়। সামান্য পরিমাণ প্রয়োজন হলেও কিন্তু এগুলোকে অবশ্যই রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে যদি এগুলোর উপস্থিতি না থাকে, তাহলে কিন্তু আবার শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয়। সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না, এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ দেখা যায়। দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানগুলোর চাহিদা খুব সামান্য, কিন্তু এর কাজকে সামান্য বলা যাবে না। এদের প্রয়োজন অল্প, কিন্তু এই অল্পটা দিয়ে তারা কিন্তু অনেক কাজ, মানে এই উপাদানটা অনেক কাজ করে। কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, অর্থাৎ শরীরের ভেতরে যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। প্রয়োজন অল্প হলেও কিন্তু এগুলোর কাজ অনেক বেশি। তো ভিটামিনের এখানে অন্যান্য খাদ্য উপাদানের মতো ভিটামিনের কিন্তু শ্রেণীবিভাগ আছে। যেমন এখানে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে প্রধানত ভিটামিনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা আছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাদেরকে বলা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন তোমার চারটি, এ, ডি, ই এবং কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয়, সেগুলোকে বলা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো পানিতে দ্রবণীয় ভিটামিন প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স,
আর একটা হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন বি কমপ্লেক্স যেটা, এটা কিন্তু আসলে একক কোনো ভিটামিন নয়, এটার মধ্যে প্রায় 15টা বিভিন্ন ভিটামিনকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হচ্ছে, অর্থাৎ 15টা বিভিন্ন ধরনের ভিটামিনের সমন্বয়ে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়েছে। এর মধ্যে আবার উল্লেখযোগ্য হচ্ছে তোমার এই যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার থায়ামিন বা বি1, রিবোফ্লাভিন বা বি2, ফলিক অ্যাসিড, এগুলো। আচ্ছা, এই ভিটামিনের উৎস আমরা কোথায় পাবো? এটাকে এই ভিটামিনের উৎস ওই রকম আগে যেরকম আমরা বললাম যে আসলে প্রাণীজ, উদ্ভিজ্জ, আসলে আমাদের মূলত খাদ্য উপাদানগুলো তো প্রাণীজ এবং উদ্ভিজ্জ এই দুটো থেকেই আসছে। তো এখানেও ঠিক তাই, যে প্রাণীজ উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ, দুধ জাতীয় যে খাদ্য আছে, অর্থাৎ প্রাণী থেকে যে খাদ্যগুলো আসছে, এখানে এটা হচ্ছে তোমার প্রাণীজ উৎস। আর উদ্ভিজ্জ উৎস হচ্ছে অর্থাৎ উদ্ভিদ থেকে যে জিনিসগুলো আসছে, যেমন ঢেঁকি ছাড়া চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু, তারপরে তোমার ধরো বিভিন্ন ধরনের সবুজ শাক, ধনে পাতা, লেটুস পাতা, আবার তোমার বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে, যেমন ঢেঁড়স, মাশরুম, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, এরকম ভ্যারাইটিস যে সবজিগুলো আছে, এগুলোর মধ্যে কি এগুলো যেমন উদ্ভিজ্জ থেকে যেগুলো আসছে, এগুলোর মধ্যেও কিন্তু তোমার ভিটামিন রয়েছে। তারপরে তোমার বিভিন্ন ধরনের ফল, যেমন আমলকি, পেয়ারা, আমড়া, আতা, সফেদা, গাব, এরকম যে ফলগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আসলে ভিটামিন রয়েছে। তো ভিটামিনের কাজটা কি? ভিটামিনের কাজ হচ্ছে যে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশে সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে, আর শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। আর এই ভিটামিনের যদি আবার অভাব দেখা যায়, যে হয়তো দীর্ঘদিন খাদ্যে আমরা ভিটামিন জাতীয় খাদ্য থেকে আমরা দূরে আছি বা ভিটামিন জাতীয় খাদ্য খাওয়া যাচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে এই যে বেরি, তারপরে মুখে ঘা, ঠোঁটের কোনা ফেটে যাওয়া, প্লেগরা, চর্মরোগ ও মানসিক বিষাদ, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, যায় এই ধরনের রোগ, অর্থাৎ ঠোঁটের ঘা এবং ঠোঁটের কোনাতে যে সাদা সাদা দেখা যায়, যে এই ধরনের যে লক্ষণগুলো দেখা যায়, এগুলো কিন্তু আসলে দীর্ঘদিন যদি যে খাদ্য খাওয়া হয় তাতে যদি দীর্ঘদিন যদি ভিটামিনের অভাব থাকে, তাহলে এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। তো এই জন্য করে কিন্তু অবশ্যই প্রতিদিন কিছু পরিমাণ হলেও কিন্তু আমাদের ফল, শাকসবজি, এগুলো কিন্তু খাওয়া উচিত, যাতে আমাদের এই চাহিদাগুলো পূরণ হয়ে যায়। আর এখানে কিন্তু দেখো বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগের এখানে উল্লেখ আছে, যেমন যে এই যে স্কারভি একটা রোগ, অর্থাৎ ভিটামিন সির অভাবে আমাদের স্কারভি রোগ হয়। স্কারভি রোগে কি হয়ে যায়? দাঁতের মাড়ি ফুলে যায়, স্পঞ্জের মতো মনে হয় এবং রক্ত পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই না? তারপরে আছে যে তোমার ভিটামিন ই, আমরা জানি যে ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়, অর্থাৎ রাতের বেলায় অল্প আলোতে দেখা যায়, যাদের এরকম রাতকানা রোগ হয় তারা দেখা যায় যে রাতের অল্প আলোতে তারা চোখে দেখতে পায় না। তারপরে ভিটামিন ডির অভাবে শিশুদের যেমন রিকেট রোগ হয়, অর্থাৎ হাড়, পায়ের হাড় রিকেট যায়, মাথার খুলি বড় দেখা, ঠিক তেমনি এই ভিটামিন ডির অভাবে কিন্তু আবার বড়দের অস্টিওম্যালেশিয়া যে রোগটা হয়, এই রোগটা দেখা যায়, অর্থাৎ দেখা যায় যে এই রোগটা তোমার স্তন্য দানকারী যে মা আছে তাদের, এবং যারা দীর্ঘদিন এই ভিটামিন জাতীয় ডি জাতীয় খাবার থেকে যারা দূরে আছে, দেখা যায় যে এদের এই অস্টিওম্যালেশিয়া রোগটা দেখা যায়। আবার ভিটামিন ইর অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়। তো অবশ্যই আমাদের কিন্তু খাদ্যের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিন্তু প্রতিটা খাদ্য উপাদানই কিন্তু আমাদের আসলে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এরপরে আমাদের আছে খনিজ লবণ। আচ্ছা, আমরা একটু এটা সম্বন্ধে একটু ধারণা দিই যে খনিজ লবণ আছে। খনিজ লবণটা হচ্ছে আসলে এটা শরীর গঠনে প্রোটিনের পরই মিনারেলস বা খনিজ পদার্থ বা ধাতব লবণের স্থান। আচ্ছা, এই ধাতব লবণ এবং খনিজ লবণ এগুলো কিন্তু আমাদেরকে কী করতে হবে? অবশ্যই পরিমিত পরিমাণে আহার করতে হবে। দেখা যায় যে আমাদের এই খনিজ লবণের অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে, যেমন এই যে তোমার গলগণ্ড যে রোগ, অর্থাৎ আমাদের এখানকার যে গ্রন্থিটা ফুলে যায়, গলগণ্ড রোগ, বা
যে হাবাগোবা বা বুদ্ধ যে রোগ, এটা কিন্তু আমাদের আসলে এই খনিজ লবণের অভাবেই কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে? তো এটা আমাদেরকে কিন্তু প্রচুর মানে বিভিন্ন ধরনের খাবারে আমরা এই জিনিসগুলো পাই। এগুলো কিন্তু অবশ্যই, যেমন ছোট কাটা সামুদ্রিক মাছ, তারপরে তোমার কাটা সহ ছোট মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ জাতীয় খাবার, আবার তোমার সবুজ শাকসবজি, ঢেঁকি চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আহার করতে হবে। তারপরে আছে আর একটা খাদ্য উপাদান আছে পানি। পানি কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে আহার করতে হবে। আর বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যে আছে সেগুলোর যেমন ফল, সবজি, এগুলোর মধ্যে কিন্তু পানি আছে। এই খাবার থেকে আমরা কিন্তু এগুলো থেকে কিন্তু আমরা পানি গ্রহণ করতে পারি। তো ঠিক আছে, আমাদের মনে হয় ক্লাসের সময় শেষ, পরবর্তী ক্লাস শুরু হবে আর কি। তো তোমরা কি আজকে যে ক্লাসটা হলো, তোমাদের কি এখানে কোনো সমস্যা আছে বুঝতে? একটু কথা বলো। No, ma'am. আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের যে পর্যন্ত পড়া হলো তোমরা কিন্তু অবশ্যই বাসায় সুন্দর করে পড়ে নিবে। হ্যাঁ, সামনের দিনে আমরা আবার বাকিটুকু আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ করতে পারো, কারণ তোমাদের আবার পরবর্তী ক্লাস মনে হয় এখনই শুরু হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো সবাইকে Ma'am, assalamu alaikum. সবাইকে ধন্যবাদ।